প্রিয় দর্শক, কেমন আছেন? গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এগুলো এখন জনগণ ভাবছে আসলে কি হচ্ছে বাংলাদেশে, কি হবে বাংলাদেশে। সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে এনডিএ চুক্তি হলো, আর বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, ডক্টর ইউনূসের যে কৃতকর্ম এবং ডক্টর ইউনূসের কারণে হামে আজকে যে শিশুরা নিহত হচ্ছে, সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমে হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছেছে ডক্টর ইউনূসের সময়, সেটি আমরা দেখেছি। বিভিন্নভাবে ভারতকে উত্ত্যক্ত করা হয়েছে। ডক্টর ইউনূস করেছেন, ডক্টর ইউনূসের ছাত্ররা করেছে, জামাত করেছে এবং আরও এনসিপি করেছে। সেটি আপনারা দেখেছেন। ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, যেটি আমাদের প্রয়োজন ছিল না। প্রতিবেশী একটা দেশ, আমাদের দরকারটা কি? তাদের মতো তারা থাকুক, আমাদের মতো আমরা আছি। চিকেন নিয়ে খেয়ে দিব, সেভেন সিস্টার আলাদা করে ফেলব। সেনাবাহিনী প্রাক্তন সেনা কর্মকর্তারা যে বেয়াদবি করেছে ভারতের সাথে, যে অপমানজনক আচরণ করেছে সেনা সদস্যের কাছ থেকে, এটা দেশবাসী কখনো আশা করেনি। কিন্তু আমাদের প্রাক্তন সেনা সদস্য যারা আছে, প্রত্যেকের মধ্যে ভারতের বিরুদ্ধে যে অ্যাগ্রেসিভ ভূমিকা তারা পালন করেছেন, এটি অস্বাভাবিক। একটা জিনিস শুনেছি, একটা কথা শুনেছি যে সেনাবাহিনীতে যারা প্রবেশ করেন, তারা কেউ সেনা সদস্য থাকা অবস্থায় তো কথা বলতে পারেন না। যখনই সেনা সদস্য পদ তাদের থাকে না, অবসরে যান অথবা তাদেরকে বরখাস্ত করা হয়, তখনই তাদের ভিতর আমরা ভারতের চরম বিরোধিতা এবং পাকিস্তানের পক্ষে তাদেরকে কথা বলতে শুনি। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের সেনাবাহিনীকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, সেখানে ট্রেনিংয়ের মধ্যেই থাকে ভারত বিদ্বেষ। কারণ বাংলাদেশ আর কার সাথে যুদ্ধ করবে? আমাদের চতুর্দিকে তো ভারত। কাজে যুদ্ধ করতে হলে ভারতের সাথে করতে হবে। সো যত রকম বিদ্বেষ ভারতের বিরুদ্ধে করা যায়, সেটি সেনাবাহিনীর সদস্যদেরকে প্রাথমিক অবস্থা থেকে শেখানো হয়। বিভিন্নভাবে তাদেরকে ভারতের বিরুদ্ধে মোটিভেট করা হয় যে যুদ্ধ করলে ভারতীয় দেখবে গুলি করে যেভাবে পারুক ভারতকে ধ্বংস করতে হবে। এই মোটিভেশনাল স্পিচ যখন তাদেরকে দেয়া হয় ভারতের বিরুদ্ধে, এবং তারা পদত্যাগ করলেই আপনারা শুনবেন, এবং প্রত্যেকেই, যারা কথা বলে না তারা চুপ থাকে, কিন্তু প্রত্যেকেই ভারত বিরোধী, ম্যাক্সিমাম ভারত বিরোধী। এখনও সেনাবাহিনীর ভিতরে যারা আছে তারা সবাই ম্যাক্সিমাম ভারত বিরুদ্ধ। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের, পাকিস্তানের বিপক্ষের। দেশটি যেহেতু স্বাধীন হয়ে গেছে, এখন এই স্বাধীনতাকে তো মেনে নিতে হবে। ঠিক আছে, এটা হলো একটা। এখন ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, শুভেন্দু বিজয় অর্জন করেছে, মানে বিজেপি। এখন শুভেন্দু কিন্তু এর আগে বিভিন্নভাবে তিনি বাংলাদেশের পক্ষে, বিভিন্নভাবে বাংলাদেশের উগ্রবাদ সম্পর্কে এবং বাংলাদেশ থেকে উগ্রবাদীরা পশ্চিমবঙ্গে গিয়ে যে উগ্রবাদিতা সৃষ্টি করেন, সেগুলো সম্পর্কে শুভেন্দু কিন্তু বিভিন্ন সময় কথা বলেছে। এবং বাংলাদেশে শুভেন্দু কিন্তু এখন মুখ্যমন্ত্রী, এই 9 তারিখে মুখ্যমন্ত্রী হবেন তিনি। কাজেই তার একটা বিরাট ভূমিকা থাকবে। তিনি যেগুলো বলবেন, যেই কথাগুলো, যে সিদ্ধান্তগুলো নেবেন, সেটা কিন্তু কেন্দ্র সমর্থন করবে। কাজেই বাংলাদেশের ভিতরে ভারত বিরোধী এসব কথা বাংলাদেশকে বিপদে ফেলার সামিল। এবং যারা এনসিপি অলরেডি কথা বলা শুরু করেছে, পশ্চিমবঙ্গে যা কি ভারতীয় জনতা পার্টি উইন করেছে, আমাদের জামাতে ইসলাম, আমাদের এনসিপি, তাদের মন খারাপ। আচ্ছা, কেন খারাপ হবে? ভারতের নির্বাচন হয়েছে, আমাদের কি? আমরা তো চিন্তা ভাবনায় পড়ার কথা না। তার মানে মমতা ব্যানার্জির সাথে জামাতে ইসলাম, এনসিপি এদের আঁতাত ছিল। এরা ভারতের ভিতরেও জঙ্গিবাদের কার্যক্রম পরিচালনা করেছে। এখন কিন্তু শুভেন্দু বিশ্বাস কিন্তু এইসব জঙ্গিবাদকে আর প্রশ্রয় দিবে না। শুভেন্দু বিশ্বাসের কাছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও থাকবে। সো শুভেন্দু বিশ্বাস এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি যে হবেন, তিনি ভারতের পক্ষে যেসব সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভারতের কেন্দ্রীয় সরকার সেগুলো অবশ্যই মেনে নেবে। কারণ তারা দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু পারেনি। এবার সেটা সম্ভব হয়েছে। কাজেই আমাদের দেশের ভিতর থেকেই অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তারা যেসব হম্বিতম্বি করেন,
এনসিপির ছেলেরা যে হম্বিতম্বি করে, ডক্টর ইউনূস যা করে গেছেন, বাংলাদেশে বিপদে ফেলে গেছেন এবং ভারতের আক্রোশের কেন্দ্রে পরিণত হয়েছে এখন বাংলাদেশ। এই যে সাবেক সেনা কর্মকর্তারা, এনসিপি ছেলেরা, মেয়েরা ভারতের বিরুদ্ধে যে বিষোদ্গার করে, এটি হচ্ছে কিন্তু প্রকারান্তরে ভারতকে উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ করতে উৎসাহিত করছে তারা। এই যে কর্নেল কি আছে আপনারা জানেন, আমাদের যে আমাদের রাওয়া ক্লাবের যিনি প্রেসিডেন্ট আব্দুল হক, কর্নেল হাসিনুর, ডিএইচ কি দেলেচ খান, তারপরে আমাদের যে ব্যারিস্টার শাহরিয়ার, ভারত থেকে ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে এসে ব্যারিস্টার হয়ে এগুলো কি শিখে এসে, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার, এরা যেভাবে কথা বলে, এরা কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলে দিচ্ছে। এটা মনে রাখবেন। ভারত বিরোধিতা মানে বাংলাদেশের পক্ষে কথা বলা না, ভারত বিরোধিতা মানে বাংলাদেশকে বিপদে ফেলে দেয়া। আমাদের প্রয়োজনটা কি? আমরা স্বাধীন দেশ, আমরা আমরা আমাদের মতো থাকবো, ব্যবসা বাণিজ্য যে যার মতো করবে। বাংলাদেশের যে বিজনেস, ভারতের যে বিজনেস, সেটা ভারত করবে। আমাদের এত নাক গলানোর প্রয়োজনটা কি? আমাদের এই এনসিপি, তার মানে কি আমরা মমতা ব্যানার্জির পক্ষে ছিলাম এতদিন? এনসিপি এগুলো এখন ভারত নিয়ে কথা বলে কেন? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী একটা সংগঠন, ঠিক আছে, কিন্তু তারা কি বাংলাদেশের জামাতে ইসলাম, বাংলাদেশের এনসিপি এদের মতো এত প্রতিক্রিয়াশীল? তা তো না। ভারতের ভিতরে 30-40 কোটি মুসলিম আছে, তারা কি বিপদ আছে? বাংলাদেশ থেকে যেভাবে হুঙ্কার দেওয়া হয় ভারতকে খেয়ে দিবে, শেষ করে দিবে, হিন্দুদেরকে ধ্বংস করা হবে, সেটা কি ভারত করে? কিন্তু আমি আবারও বলছি প্রিয় দর্শক, ভারত বিরোধিতা মানে বাংলাদেশের পক্ষে কথা বলা নয়। ভারতের যে চরম বিদ্বেষ ভারতের বিরুদ্ধে আমাদের সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তারা কিছু কিছু করছে, এনসিপির ছেলেরা করছে, জামাতে ইসলাম করছে, ব্যারিস্টাররা করছে, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার, এরা যে আচরণ করছে, এটা কিন্তু বাংলাদেশকে তারা বিপদের মুখে ঠেলে দিয়েছে। কাজেই এখন সব জায়গায় কথা হচ্ছে যে একটা সামরিক মহড়া হবে 18 তারিখ থেকে, 18 মে থেকে। সেই মহড়ায় কিন্তু বাংলাদেশ নেই। এটা কিন্তু ভারতে, মহড়াটা ভারতে হবে। দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ আছে, কিন্তু বাংলাদেশ সেখানে নেই। এটাও উদ্বেগ উৎকণ্ঠার একটা কারণ। আমাদের সেনাপ্রধানও যে আচরণ করছেন তাও কিন্তু সঠিক পথে না। আমাদের রাজনীতিবিদরাও যা করেন তাও কিন্তু সঠিক না। কাজেই শুভেন্দু, আমি তার নাম ভুল করছি কিনা, শুভেন্দু বিশ্বাস, তিনি যে পদক্ষেপ নেবেন এখন, তার যে অ্যাটিচিউড, সেটাকে আমাদের তো অনার করতে হবে। আমাদের কি? মমতা ব্যানার্জি বিদায় হয়েছেন, আমাদের অসুবিধা কি? শুভেন্দু বিশ্বাস এসছেন, আমাদের অসুবিধা কি, সুবিধা কি? আমরা কেন এত মশরামশরি করছি? যাই হোক, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমি ভিডিওটি করেছি এখনো বলছি। সেটি হচ্ছে যে চিন্তা করে দেখবেন, একদিকে রোহিঙ্গারা আমাদের চট্টগ্রাম অঞ্চলে, অন্যদিকে ভারতকে আমরা এইভাবে খেপিয়ে তুলছি। এখান বাংলাদেশের আকাশে নাকি ক্ষেপণাস্ত্র বা কিছু একটা দেখা গিয়েছে কক্সবাজার এলাকায়, আলোর ঝলকানি। এগুলো কিসের আলামত আমি জানি না, তবে এই যে মহড়া হবে, সামরিক মহড়া, এটাও কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগ উৎকণ্ঠার। আরেকটি বিষয় বলতে চাই, সেটা শুরুতে বলা উচিত ছিল কিন্তু এখন বলি। এই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন, এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন, এগুলো চীনকে কনভিন্স করা, পাকিস্তানকে কনভিন্স করা, পাকিস্তান তো কনভিন্স আছেই, পাকিস্তানের সাথে মিলে মিশে কাজ করা, ভারতের বিরুদ্ধে কাজ করা, এগুলো কিন্তু আলামতে বোঝা যায়। এটা কিন্তু ভারত কিন্তু এটা ফলো করছে, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন গেছেন বা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন, ভারত কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এগুলো কিন্তু তারা বিবেচনায় নিচ্ছেন, এগুলো কিন্তু তারা মার্ক করছেন। আমাদেরকে সেটা মনে রাখতে হবে, বাংলাদেশকে সেটা মনে রাখতে হবে। আমাদের দরকারটা কি? আমাদের প্রয়োজনটা কি ভারতের বিরুদ্ধে কথা বলা? ভারতীয়দের প্রয়োজনটা কি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা? প্রয়োজন তো নেই। আমাদের যে এখন ভারত বলছে বাংলাদেশের 50 লক্ষ মানুষ যে ভারতের ভিতর ঢুকে আছে, এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। পুশিন নিয়ে তো এখন বাংলাদেশ উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন পুশিন নিয়ে।
ভারতও কিন্তু কথা বলছে পুশ ব্যাক নিয়ে, অর্থাৎ তারা বাংলাদেশে ফেরত পাঠাবে তাদেরকে। এই যদি হয়, বাংলাদেশে আরও 50 লক্ষ যদি ফেরত পাঠায় যারা বিভিন্নভাবে ভারতে অবস্থান করছে এবং সন্দেহ করে, তারা এটা ফেরত পাঠাবেই, পাঠাতে চেষ্টা করবে। সেটা হচ্ছে কি কারণ, যে বাংলাদেশের অনেক জঙ্গিরা কিন্তু ভারতের ভিতরে, এই মমতা ব্যানার্জি সহ সেখানে আন্ডারস্ট্যান্ডিং করে জামাতে ইসলাম, এটা প্রকাশিত হবে, আমি বলে রাখি, জামাতে ইসলাম, এনসিপি, এরা কিন্তু ভারতের বিরুদ্ধে যে কথা বলে এমনি না, এদের সংগঠন ভারতের ভিতরে, পশ্চিমবঙ্গের ভিতরে আছে, উগ্রবাদী সংগঠন পশ্চিমবঙ্গের ভিতরে আছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা জানে। মমতা ব্যানার্জির সময় জামাতে ইসলাম এবং এনসিপি ভারতের ভিতরে ভারতকে নিয়ে কথা বলতে যে সুবিধাটা পেত, এখন কিন্তু আর সেই সুবিধা হবে না, সেই সুবিধা পাবে না, সেই সুযোগ পাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। কাছেই ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশকে যে বিপদে ফেলেছে ভারতের বিরোধিতা করে, সেটার কিন্তু খেসারত দিতে হবে। খেসারতের সময় হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, ডক্টর ইউনূস যে এই যে হামের সৃষ্টি করেছেন, হাম, এটা নিষ্কৃতি তিনি পাবেন না। এই শিশুদের, এই অকালে শিশুদের মৃত্যু, এই বাবা মায়ের বুক খালি করা, এইটার প্রতিক্রিয়ায় ইউনূস ভোগ করবেন। তিনি বাংলাদেশের কোনো মঙ্গল চাননি, বাংলাদেশের মানুষকে তিনি পছন্দ করেন না, কখনোই করেন না। বাংলাদেশের মানুষকে তিনি ভিক্ষুক বানিয়ে রাখতে চান। তিনি নিজে আন্তর্জাতিক ভিক্ষুক, তিনি নিজে তার উন্নতি করেছেন এই 87 বছর বয়স পর্যন্ত, এবং যতদিন বেঁচে থাকবেন তিনি তার উন্নতিই করবেন। বাংলাদেশের মানুষের পক্ষে কখনো তিনি দাঁড়াবেন না। বাংলাদেশকে তিনি ভারতের বিরুদ্ধে খেপিয়ে, উস্কানি দিয়ে বাংলাদেশকে আরো বিপদে ফেলে দিয়েছেন। এখনো যদি এনসিপি, জামাতে ইসলাম, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার, এগুলো যদি থেমে না যায়, সেনা কর্মকর্তারা, সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলে, এটা যদি থেমে না যায়, বাংলাদেশের সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে, অশনি সংকেত অপেক্ষা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তার আগে আবারও বলি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চায়নায় যাওয়া, এগুলো কিন্তু একসাথে জড়িত।